Question number 1. Question number 1. জেপিইজি একটি ছবির ফরম্যাট। এই জেপিইজি এর পুরো নামটা কি? জেপিইজি এর পুরো নাম কি? জেপিইজি এর পুরো নাম হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, এটা হচ্ছে জেপিইজি এর পুরো নাম। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। এপিক, ভোটার কার্ডে দেখবে যে এপিক নম্বর লেখা থাকে। এপিক এর অর্থ, এপিক এর অর্থ হচ্ছে ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড হচ্ছে এপিক এর পুরো নাম। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। বান্দ্রা ভার্সোভা সমুদ্র ব্রিজের নামকরণ করা হবে কার নামে? এটা হবে বীর সাভারকার এর নামে। কোশ্চেন নাম্বার 4। জাপানের জাতীয় খেলা কি? জাপানের জাতীয় খেলা হচ্ছে জুডো। জুডো হলো জাপানের জাতীয় খেলা। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিম্নলিখিত কোন জিনিসটির অগ্রাধিকার দেওয়া হয়েছিল? অপশনে রয়েছে শিল্প উৎপাদনে, বেকারত্ব কমানোতে, খাদ্য কৃষিতে, নাকি কোনোটাই না। দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছিল খাদ্য ও কৃষিতে। খাদ্য ও কৃষিতে গুরুত্ব দেওয়া হয়েছিল। তোমরা মনে রাখবে, তোমরা এক্সট্রাভাবে মনে রাখবে যে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হয়েছিল 1951 থেকে 1956 এর মধ্যে। 1951 থেকে 1956 এর মধ্যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে। প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পরিকল্পনাটার যে মডেল ছিল, সেই মডেলটার নাম হচ্ছে হ্যারড ডোমার মডেল। কি নাম? হ্যারড ডোমার মডেল। মডেলটার নাম তোমাদের মনে রাখতে লাগবে। হ্যারড ডোমার মডেল হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলের নাম। আচ্ছা, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতি কে ছিলেন? এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এবং সহসভাপতির পদে কে ছিলেন? সহসভাপতির পদে ছিল গুলজারিলাল নন্দা। তাহলে সহসভাপতির পদে ছিল গুলজারিলাল নন্দা, আর সভাপতির পদে ছিল জওহরলাল নেহেরু। 1951 থেকে 1956 হ্যারড ডোমার মডেলের উপর তৈরি হয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। ভারত কবে আইএমএফ এর সদস্য হয়? ভারত কবে আইএমএফ এর সদস্য হয়? ভারত 1945 সালে আইএমএফ এর সদস্য হয়। আচ্ছা, বলো তো আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ কবে গঠিত হয়েছিল? আইএমএফ গঠিত হয়েছিল 22 জুলাই 1944 সালে। তাহলে 1944 সালে আইএমএফ তৈরি হয়েছে, কিন্তু এই আইএমএফ এর সাথে সদস্য হিসাবে ভারত জুড়ে গেছিল কবে? 1945 সালে, এক বছর পরে। আইএমএফ এর সদর দপ্তর মনে রাখতে লাগবে। আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আইএমএফ এর সদর দপ্তর মনে রাখতে লাগবে। আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় সংসদ গড়ে উঠেছে। আচ্ছা, ভারতীয় সংসদ গড়ে ওঠার জন্য বা ভারতীয় সংসদ বলতে বোঝায় লোকসভা, রাজ্যসভা, তার সাথে সাথে রাষ্ট্রপতি। এই লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি মিলে হচ্ছে ভারতীয় সংসদ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। কোন রাজ্য
জলবায়ু পরিবর্তন বিষয়ক আলাদা করে দপ্তর খুলেছে? জলবায়ু পরিবর্তন বিষয়ক আলাদা দপ্তর খুলেছে গুজরাট রাজ্য। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? প্রথমে বলে রাখি, নীলগিরি পর্বত মানে পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালার যে মিলনস্থল সেটাই হচ্ছে নীলগিরি পর্বত। পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল হচ্ছে নীলগিরি পর্বত। অনেক সময় এভাবে প্রশ্নটা পরীক্ষায় আসে যে পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থলকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু নীলগিরি পর্বত। আর এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেদা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেদা। চলে আসলাম কোশ্চেন নাম্বার 10, মহাযান কথাটির অর্থ কি? মহাযান কথাটির অর্থ হচ্ছে স্বর্গলাভ। স্বর্গলাভ হচ্ছে মহাযান কথাটির অর্থ। তারপরে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, গুপ্ত যুগের কোন শাসক নিজেকে পরম ভগবত বলে উল্লেখ করেছেন? এটার উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিজেকে পরম ভগবত বলে উল্লেখ করেছেন। পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, কোন ঐতিহাসিক পলাশী যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ বললেও গ্রেট ব্যাটেল বলে স্বীকার করেননি? পলাশীর যুদ্ধকে বলেছে চূড়ান্ত যুদ্ধ, কিন্তু তাকে সেই পলাশীর যুদ্ধকে গ্রেট ব্যাটেল বলতে তিনি অস্বীকার করেছেন। তিনি হলেন ম্যালেসান। নিম্নলিখিত কোন ব্যক্তি মহলওয়ারি বন্দোবস্তের সঙ্গে কোন ব্রিটিশ যুক্ত ছিলেন? আচ্ছা, মহলওয়ারি বন্দোবস্তের সাথে যুক্ত ছিলেন আর.এম. বার্ট। আর.এম. বার্ট মহলওয়ারি বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্নটা সায়েন্সের থেকে রয়েছে, সোনার খাত বের করতে সাধারণত কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সোনার মধ্যে খাত রয়েছে কিনা সেই বিষয়টা জানার জন্য সাধারণত ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। তারপরে প্রশ্ন, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড বাইসাইকেল ডে পালিত হয় প্রতি বছর 3রা জুন। প্রতি বছর 3রা জুন ওয়ার্ল্ড বাইসাইকেল ডে পালিত হয়। তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন? তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল রাজা গোপালাচারী। কোশ্চেন নাম্বার 17, উত্তরবঙ্গের পূর্বতম নদী? উত্তরবঙ্গের পূর্বতম নদী হয়ে যাবে সংকোশ। সংকোশ হচ্ছে উত্তরবঙ্গের পূর্বতম নদী। তোমরা মনে রাখবে, এই যে সংকোশ নদী, এই সংকোশ নদী ভুটানের পানাখা পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। ভুটানের পানাখা পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে, তারপরে সেটা আসামের ধুবড়িতে ব্রহ্মপুত্র নদের সাথে গিয়ে মিলিত হয়েছে। পরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ড্যাম্পিয়ার এবং হজেস লাইন কোন জেলায় দেখা যায়? ড্যাম্পিয়ার এবং হজেস লাইন দেখা যায় দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণ 24 পরগনা জেলায় ড্যাম্পিয়ার অ্যান্ড হজেস লাইন দেখা যায়। প্রশ্ন, ভারতের কোন বন্দর চাইল্ড অফ পার্টিশন নামে পরিচিত? ভারতের কোন বন্দর চাইল্ড অফ পার্টিশন নামে পরিচিত? অপশন রয়েছে কান্দালা বন্দর, মুম্বাই বন্দর, মারমাগাঁও। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কান্দালা বন্দর চাইল্ড অফ পার্টিশন নামে পরিচিত। তোমরা এক্সট্রাভাবে মনে রাখবে, কান্দালা বন্দর হলো ভারতের প্রথম শুল্ক মুক্ত বন্দর। ভারতের প্রথম শুল্ক মুক্ত বন্দর হচ্ছে কান্দালা বন্দর। পরের প্রশ্ন, তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা নদী হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী, এটা কৃষ্ণা হবে।
এটা তোমরা লিখে নেবে, এটা কৃষ্ণা। কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা নদী। এছাড়াও তোমরা মনে রাখবে কৃষ্ণা নদীর আরও কিছু উপনদী রয়েছে, যেমন দেখো মুসি, ভীমা, এগুলা সবই মালপ্রভা, ভীমা, এগুলা সবই হচ্ছে তোমার তুং কৃষ্ণা নদীর উপনদী। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? তো সেক্ষেত্রে আমরা দেখি অপশন কি রয়েছে। প্রস্তাবনা একদমই নয়, প্রস্তাবনার মধ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে কোনো কিছু বলাই নেই, কোনো কিছু উল্লেখই নেই। সেক্ষেত্রে তারপরে অপশন যদি আমরা দেখি, মৌলিক অধিকার এখানেও বলা নেই, মৌলিক কর্তব্য এখানেও বলা নেই। তবে ডিপিএসপি যেটা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, অর্থাৎ অপশন নাম্বার সি, ডিপিএসপির মধ্যে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্রক কমিশন অর্থাৎ ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কার নিকট রিপোর্ট পেশ করেন? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তার যে সদস্যরা তারা তাদের রিপোর্ট পেশ করে রাষ্ট্রপতির কাছে। কার কাছে? রাষ্ট্রপতির কাছে তারা তাদের রিপোর্টকে পেশ করে থাকে। আচ্ছা, তোমরা মনে রাখবে, তোমাদের মনে রাখতে লাগবে যে ইউপিএসসি সংবিধানের 315 নম্বর ধারাতে বলা হয়েছে, 315 নম্বর ধারাতে ইউপিএসসির কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 23, জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে সশস্ত্র বিদ্রোহ কথাটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে? এটা যুক্ত করা হয়েছে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপরে প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 24, ভারতীয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক কাকে বলা হয়? দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল ছিল হ্যারড-ডোমার মডেল, যেটা আজকেই আমরা প্রশ্নে করলাম একটু আগে। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক ছিল প্রশান্ত চন্দ্র মহলানবিশ অর্থাৎ পিসি মহলানবিশ। আজকের দিনে লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই এর গভর্নর ছিলেন? ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই এর গভর্নর ছিলেন? মনমোহন সিং, তিনি আরবিআই এর গভর্নর ছিলেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।